অবন্তীর মুখে এমন কথাগুলো শোনা মাত্রই মিহির রীতিমতো থতমত খেয়ে যায়। ওর মনে একটা চাপা ভয় কাজ করতে থাকে। এখন এবার মিহির অবন্তীর দিকে তাকিয়ে কাঁপা গলায় ওকে জিজ্ঞেস করে, কিসের মাংস? মানুষের। 1 মাস আগে আমাদের অফিস কলিগ রাহুল হঠাৎ করে নিরুদ্দেশ হয়ে গেল না? আসলে সে নিরুদ্দেশ হয়নি, তাকে আমিই ডেকে এনেছিলাম আমার বাড়িতে। জানো তো, আজকেই রাহুলের শরীরের সব মাংস শেষ হয়ে গেল। শেষ টুকরোটাই তো তোমাকে রান্না করে এনে খাওয়ালাম। তুমি পরম তৃপ্তি নিয়ে খেলে সেই এক একটা টুকরো। কথাগুলো শোনা মাত্রই গোগ্রাসে খাওয়া মাংসগুলো যেন কণ্ঠনালী বেয়ে একসাথে বেরিয়ে আসতে চাইল মিহিরের পেট থেকে। এমন অমানসিক ঘটনার কথা শুনে মিহিরের যেন পুরো শরীর হঠাৎ ঠান্ডা হয়ে যায়। এবার মিহির নিজের মুখ চেপে ধরে সোফা ছেড়ে উঠতে যাবে, তখনই অবন্তী ওকে চেপে ধরে বলে, নিজের খিদে তো মিটিয়ে ফেলেছ, এবার আমার পালা। আমিও যে বড্ড ক্ষুধার্ত, খাবার চাই আমার। আর তোমার মাংসগুলো তো আরো নরম। এবার তোমার পালা। আতঙ্কে বিস্ফারিত মিহিরের 2 চোখ যেন ঠিকরে বের হয়ে আসতে চাইছে 2 চক্ষু কুটুরি থেকে। ওর নিঃশ্বাস ভীষণ কষ্টে যেন কণ্ঠনালীর তলদেশে জমাট বেঁধে গিয়েছে। পুরো শরীর থরথর করে কাঁপছে সমানে। অবন্তী যে ওর ভোলা ভালা আর সহজ সরল চেহারার আড়ালে এমন সাংঘাতিক আর পিশাচ সত্তা পুষে রেখেছে, তা ওর কোমল আর মায়াবী মুখখানি দেখে আন্দাজ করা তো দূরের কথা, কল্পনায়ও আনা দুষ্কর বিষয়। এবার মিহির শুকনো গলায় কয়েকবার ঢিক গিলে নিয়ে কপালের ঘাম মুছে বলল, তুমি কি খাইয়েছো আমাকে? আমার শরীরে এমন কেন লাগছে? আমার নিঃশ্বাস কেন চেপে যাচ্ছে? বলো আমায়, বলো কি খাইয়েছো? মিহিরের আতঙ্কিত গলার হুঙ্কানি শুনে অবন্তী যেন ভীষণ আনন্দে মেতে উঠল। এইবার ওর পৈশাচিক সত্তা যেন এক মুহূর্তের জন্য খিলখিল করে হেসে উঠল। ঠোঁটের কোণে লোভনীয় হাসি নিয়ে অবন্তী ভুরু জোড়া খানিকটা উঁচু নিচু বানিয়ে মিহিরের দিকে তাকিয়ে জবাব দেয়, কেন? তোমার পছন্দের মাংসই তো খাওয়ালাম তোমায়। তুমি তো নিজের হাতেই চেটে পুটে খেলে এক একটা টুকরো। আর তুমি ভয় পাচ্ছ কেন? ভয় পেও না, আমি মাংসে কোনো কিছু মিক্স করিনি। সবটাই তো তোমার পছন্দ মতো বানিয়েছি। তাহলে আমার শরীরে এমন অস্বস্তি কেন লাগছে? ধীরে ধীরে শরীর নিস্তেজ কেন হয়ে আসছে? শরীরে কোনো রকম শক্তি পাচ্ছি না আমি। সবকিছু যেন অবশ হয়ে আসছে ধীরে ধীরে। রেড ওয়াইন, তোমার খাবারে একটু রেড ওয়াইন দিয়েছিলাম। ভয় পেও না, আমি কোনো বিষ মিশাইনি। বিষ দিলে তো আমারই ক্ষতি, তাই না?
তবে হ্যাঁ, শুধু কয়েকটা ঘুমের ওষুধ গুঁড়ো করে দিয়েছিলাম তোমার খাবারে, যাতে তুমি ওটা খাওয়ার পর স্বাচ্ছন্দ্যে ঘুমিয়ে পড়ো আর তোমার শরীরটা পুরো সতেজ হয়ে ওঠে। তুমি জানো, সতেজ শরীর ছাড়া আমার আবার মাংস পছন্দ হয় না। অবন্তীর বলা সব কথা মনে হাজারো আতঙ্ক জমিয়ে মিহির চুপচাপ সোফায় বসে শুনছে, কিন্তু ওর শরীরে যেন একটুও শক্তি নেই অবন্তীর সাথে লড়াই করে নিজের প্রাণ বাঁচানোর, কাউকে ফোন করে নিজের এমন শোচনীয় অবস্থার খবর জানানোর। এবার একটু কাঁপা কণ্ঠে মিহির বলে উঠল, তুমি এমনটা করতে পারো না অবন্তী, তুমি এমন মেয়ে নয়। আমি আমি জানি তুমি এমন নয়। আমার সাথে নিশ্চয় মজা করছো তুমি, তাই না? বলো। অবন্তী মিহিরের দিকে নিজের দুই চোখ নিক্ষেপ করে পৈশাচিক একটা হাসি দিয়ে উঠল। এবার কি ভীষণ সেই হাসি, কি ভয়ানক তার রেশ! যেন অবন্তীর সেই হাসি ঘরের ভিতরে থাকা আবহাওয়াটাকে আরো ভারী করে তুলেছে। এখন নিজের মনেই খানিকক্ষণ হেসে নিয়ে অবন্তী আবার বলে উঠল, তুমি কখনো দেখেছো আমাকে অফিসে কারোর সাথে কোনো বিষয়ে মজা করতে? আমি মজা করি না মিহির, আমার মনে মজা আসে না। সত্যি বলছি, আমি নিজে হাতে রাহুলকে শেষ করেছি। তারপর এক এক দিন রাহুলের শরীরের একের পর এক মাংস ভীষণ তৃপ্তি করে খেয়েছি। আর হ্যাঁ, শুধু রাহুলকে না, অমনারও অনেক জনের মাংস খেয়েছি আমি। জানো তো, কিছু মাস আগে আমার এক ফ্ল্যাটমেট ছিল, সে আমার ব্যাপারে সবটুকু জেনে গেছিল, সবাইকে বলে দেওয়ার হুমকি দিয়েছিল আমায়। কিন্তু সেদিন রাতেই আমি ওকেও জ্যান্ত খেয়েছি। তবে আমি ওকে মারতে চাইনি, ও আমার ভীষণ ভালো বন্ধু হয়ে উঠেছিল। কিন্তু কিন্তু আমার সামনে কোনো পথ খোলা ছিল না। তবে হ্যাঁ, কাঁচা মাংসের চেয়ে রেঁধে খেলে সেই মাংসের স্বাদ আরো একটু বাড়ত। যাকে, তুমি দেখতে চাও আমি কোথায় তাদের শেষ করেছি? দেখতে চাও? বলো। টেনশনের কিচ্ছু নেই, একটু পরেই তোমাকে সেই ঘরে নিয়ে যাব আমি। আমি জানি তোমার হার্ট খুব শক্তিশালী, খুব নিটল, না হলে এতক্ষণ তুমি জ্ঞান ধরে রাখতে পারতে না। প্রত্যুত্তরে মিহির অবন্তীকে কোনো জবাব করতে গিয়েও করতে পারল না। ওর বলতে যাওয়া সব কথা যেন গলার নিম্নভাগে এসে আটকে যাচ্ছে বারবার। ওর হাত পাগুলো কেমন জানি ধীরে ধীরে অসাড় হয়ে আসছে। এইবার অবন্তী এখন আর মিহিরকে ধরে নেই, তবুও মিহির সোফা ছেড়ে উড়বার শক্তিটুকুও যেন পাচ্ছে না। ওর শরীরের প্রতিটা মাংসপেশি ক্রমশই দুর্বল হয়ে আসছে, চোখের দৃষ্টিও স্বাভাবিকের তুলনায় অনেকটা ঝাপসা হয়ে এসেছে। এবার মিহির বুঝল, খানিকক্ষণ আগেই ওর সামনে দাঁড়িয়ে থাকা অবন্তীর মুখটাকেই যেন স্পষ্ট দেখতে পাচ্ছে না। ওর
অথচ একটু আগেও ক্যান্ডেলের সোনালি আলোতে চারপাশটা দিব্যি ঝলমল করছিল ওর চোখের সামনে। কিন্তু এখন সবটাই ঝাপসা এক চাদরে যেন ছেয়ে যাচ্ছে ধীরে ধীরে। মিহিরের বুঝতে বাকি রইল না ওর হাতে আর বেশি সময় নেই। ধীরে ধীরে ওর পুরো শরীর ধরে আসছে এবার। চোখের কোলে অন্ধকারের চাদর ঘনিয়ে আসছে। হয়তো মিহিরেরও ঠিক একই অবস্থা হবে যেমনটা ওর অফিস কলিগ রাহুলের সাথে হয়েছিল। এবার মিহির বুঝল ওর মাংসপেশি কাজ না করলেও মস্তিষ্কের সেরিব্রাম জানান দিচ্ছে ওর জীবনের ইতি টানবার সময় হয়ে এসেছে। ধীর পায়ে এগিয়ে আসছে অবন্তী মিহিরের শরীরটার দিকে। মিহিরের মূর্ছে পড়া শরীরটার দিকে তাকিয়ে খিলখিল করে হাসছে অবন্তী। মিহির আবছা নজরে দেখল সামনের সোফা থেকে উঠে দাঁড়িয়ে অবন্তী ওর দিকে এগিয়ে আসছে সন্তর্পণে, যেন কোন পশু এগিয়ে আসছে তার শিকারের দিকে। মিহিরের সামনে এসে দাঁড়িয়ে ওর দুটো হাত ধরে এবার টান মারল অবন্তী। সঙ্গে সঙ্গে মিহিরের দেহটা মেঝেতে লুটিয়ে পড়ল। এবার অবন্তী মিহিরকে সোফা থেকে নিচে ফেলে ওর শরীরটা টানতে টানতে নিয়ে যেতে লাগলো বেসমেন্টের সরু সিঁড়িটা বেয়ে। ঝাপসা ঘুমন্ত চোখে বিবেক বুদ্ধি যেন সব হারিয়ে ফেলেছে মিহির। নির্বিকার বাকরুদ্ধ হয়ে শুধু নিজের মৃত্যুর অপেক্ষা করছে এবার মিহির। বেসমেন্টে আসতেই মিহিরের অর্ধ বোঝা চোখে মোমবাতির অস্পষ্ট আলো সরে গিয়ে হঠাৎ একটা গাঢ় লাল আলো চোখে পড়ল। সেই আলোটা চোখে পড়তে মিহিরের ষষ্ঠ ইন্দ্রিয় যেন খানিকটা সতর্ক করে উঠল ওকে। তবে আচমকার বিষয়, সিঁড়ি থেকে ঘষা খেয়ে নামার পর ওর শরীরে যেন হঠাৎ একটা শক্তি কাজ করতে শুরু করলো এবার। কিন্তু একটু নড়াচড়া করা ছাড়া তেমন কিছুই মিহির করে উঠতে পারল না। অনেক চেষ্টা করার পরেও ওর অসাড় শরীরের কোনো প্রতিক্রিয়া বুঝল না মিহির। এইবার মিহির অস্পষ্ট চোখে একটু মাথা ঘুরিয়ে দেখল এই ঘরটা বড্ড ছোট। একপাশে একটা মোটা প্লাস্টিক পর্দার মতো করে ঝোলানো আছে দড়িতে, তবে তার পিছনে কি আছে মিহির দেখতে পেল না। কিন্তু এই জায়গার চারপাশ জুড়ে একটা ভ্যাপসা গরম আর আষ্টে গন্ধ মু করছে। এবার অবন্তী মিহিরের দিকে ধীর পায়ে এগিয়ে এসে ওকে ধরে একটা সরু লম্বাটে বেডের উপর শুইয়ে দিল। রেড ওয়াইন আর ঘুমের ট্যাবলেট
যেন মিহিরের সবকিছুকে ধীরে ধীরে আরো অবশ করে দিচ্ছে। নেশাগ্রস্ত আর ঘুমন্ত চোখে আবছা গলায় মিহির বলে ওঠে, আমি আমি তো তোমায় কোনো কোনো ক্ষতি করিনি অবন্তী। তাহলে তাহলে কেন করছো এমনটা আমার সাথে? তোমায় তোমায় সত্যি অনেকটা ভালোবেসেছিলাম। এটাই কি আমার ভুল? এটাই কি অপরাধ আমার? তবে মিহিরের কোনো প্রশ্নের জবাব অবন্তী দিল না। অবন্তী হাত বাড়িয়ে পাশের টেবিলে রাখা একটা ছোট্ট ড্রায়ার বার করে এনে মিহিরের সামনে রাখলো। এবার মিহির একটু ঘাড় ঘুরিয়ে লাল আলোতে দেখলো ড্রায়ারটা ঠিক যেন ধারালো কোনো অস্ত্রের সমাহার। এই বন্ধ ঘরটা যেন কয়েক মুহূর্ত পর এক বিভীষিকা অধ্যায়ের সাক্ষী হতে চলেছে। এইবার অবন্তী এক হাতে ড্রায়ার আর এক হাতে চাইনিজ ধারালো ছুরিটা নিয়ে লাল আলোতে ছুরির এপিটোপিট দেখতে শুরু করলো। তারপর ধীর গলায় বলল, ভালোবাসা? সত্যি ভালোবাসতে আমাকে? ভালোই যদি বাসতে তাহলে কথার ছলে নোংরা কথা আর ইঙ্গিতগুলো দিতে না। ফাইল দেওয়ার বাহানায় আমার শরীর ছোঁয়ার চেষ্টা করতে না। আমাকে তো ভালোবাসোনি, বেসেছ আমার শরীরটাকে। বলতে পারবে কখনো আমার চোখের দিকে তাকিয়েছ কিনা? বলো, বলতে পারবে? রোজ অফিসে এসে আমার চোখের দিকে না তাকালেও তুমি নোংরা দৃষ্টিতে আমার বক্ষদয় আর নিতম্বের দিকে হাঁ করে তাকিয়ে থাকতে। কি ভেবেছ বুঝতাম না কিছু? তোমরা পুরুষ জাতে এমন কেন বলতে পারো? ভালোবাসার নামে শুধু শরীরটাকে ভোগ করার ধান্দা তোমাদের। এত খিদে কোত্থেকে আসে তোমাদের? আমরা নারীরা কি জন্মই নিয়েছি তোমাদের দ্বারা নিত্যদিন ধর্ষণ হওয়ার জন্য? কেউ করে চোখ দিয়ে, কেউ করে কথার ছলে, কেউ আবার নানান বাহানায় স্পর্শ করে। কোনোদিন জানতে চেয়েছো আমার ব্যাপারে? আমার মনে ঠিক কতটা কষ্ট জমানো আছে তার খোঁজ নেওয়ার চেষ্টা করেছো? না। মাত্র 6 বছর বয়সে আমার সৎ বাবা আমার বেড়ে ওঠা শরীরটা দেখে লোভ সামলাতে না পেরে ভক্ষণ করেছিল আমায়। ক্ষুধার্ত হায়নার মতো ঝাঁপিয়ে পড়েছিল নিজের খিদে মিটিয়ে নিতে। কাঁদতে 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 মা আমার রক্তাক্ত শরীরটা নিয়ে থানায় গিয়েছিল। তবে সেখানে গিয়ে বিচার পাওয়ার পরিবর্তে তারাও মিথ্যে অপবাদ দিয়েছিল সেই ছোট্ট আমার নামে। কেন জানো? সবই টাকার খেলা। তখন থেকে শুধু এই শরীরটাকে সবাই কামনার বস্তু হিসেবেই দেখে এসেছে। সবাই শুধু তাদের খিদে মিটিয়ে নিতে চেয়েছে, যেন আমি কোনো মানুষ নই, রেস্টুরেন্টে সাজিয়ে রাখা কোনো ফাস্ট ফুড। যার কাছেই গিয়েছি নানান সুযোগে নানান বাহানাতে শুধু শরীরটাকেই চেয়ে এসেছে তারা। শরীরের খিদে ক্ষুধার্ত জানোয়ারগুলো নিত্যদিন নানা রকম বাহানায় তাদের আশা মিটিয়ে নিতে চেয়েছে। তাই আমিও ঠিক করেছি, যারা নারীকে মানুষ না ভেবে শুধু তাদের যৌন খিদে মেটানোর খাবার মনে করবে, আমিও তাদেরকে আমার শিকার বানিয়ে আমার আহার নিবারণ করব। অবন্তী, অবন্তী প্লিজ এমনটা করো না। আর আর তুমি বলছো বাকিরা সবাই তোমার সাথে এমনটা করেছে, কিন্তু কিন্তু তোমার সাথে আমার গভীর পরিচয় হয়ে উঠেছে মাত্র 1 সপ্তাহের। আর 1 সপ্তাহতেও তোমায় আমি ভালো করে জানার চেষ্টা করেছি। কিভাবে তুমি বলছো আমি তোমার শুধু শরীর চেয়েছি? আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমি তোমাকে সত্যি ভালোবাসি। আমার মনে অমন কুমন্ত্রণা ছিল না। আমার মনে তোমাকে নিয়ে। একটু বিশ্বাস করো আমার ওপর।
আমি অমন না, অমন না আমি। মিহিরের কোনো কথায় অবন্তী ভ্রুক্ষেপ না দিয়ে এবার খিলখিলিয়ে হেসে উঠল। তারপর বলল, কজনকে কজনকে ভালোবাসো তুমি? তোমার অবশ্যই জানি তুমি আমাকে ভালোবাসো। বলতে পারবে আমাদের কথা ওনাকে? অবন্তীর মুখে মিহিরের গভীর রহস্যের কথাটা শুনেই মিহির কিছু মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। ওর মনে চলতে থাকে, আমার যে বিয়ে পাকা হয়ে গেছে এই কথাটা অবন্তী জানলো কিভাবে? আমি তো অফিসে কাউকে জানাইনি ওর ব্যাপারে। তাহলে কিভাবে? অবন্তীর মুখে নিজের গভীর অপরাধের কথা শোনা মাত্রই মিহিরের স্নায়ুবে হিম শীতল ঠান্ডা স্রোত বয়ে গেল। এইবার অবন্তী আবার মিহিরের দিকে তাকিয়ে বলে উঠল, কি হলো এখন সব কথা ফুরত? বলেছিলাম না তোমরা পুরুষ মানুষ ছুকছুকানির জাত। নিজের হাড়িতে ভাত রেখে অন্যের হাড়িতে মুখ দেওয়াটা তোমাদের অভ্যাস। কিন্তু তুমি ভয় পেও না, তোমাকে রাহুলের মতো অত বেশি কষ্ট দিয়ে মারবো না। চোখটা বন্ধ করে চুপচাপ শুয়ে থাকো, দেখবে একটু পর সব জ্বালা যন্ত্রণা গায়েব হয়ে গিয়েছে। নিজের জীবন বাঁচানোর জন্য প্রাণপণে ছটফট করতে লাগলো এবার মিহির। কিন্তু আজ মিহিরের কেন জানি নিজের পাপের কলসিটা পরিপূর্ণ হয়ে নিজের গলায় পেঁচিয়ে ধরেছে ওকে। ধীরে ধীরে দম বন্ধ করে দিতে চাইছে মিহির। অবন্তী মিহিরের দিকে প্রখর দৃষ্টিতে তাকিয়ে এগিয়ে আসতে থাকে। ঘৃণা আর তুচ্ছতায় ভরা সেই দৃষ্টি জোড়া যেন বড্ড ভয়ঙ্কর। অজানা এক খুশিতে এবার চলচল করে উঠেছে অবন্তীর পুরো মুখখানি। সজোরে খিলখিল করে হেসে উঠে অবন্তী হাতের ধার ছুরিটা চালিয়ে দেয় মিহিরের কণ্ঠনালী বলে, সঙ্গে সঙ্গে তাজা গরম রক্ত ফিনকি দিয়ে ছুটে গিয়ে পড়ে অবন্তীর মুখে। গরম রক্তের ছোঁয়া পেয়ে সেই হিংস্র মুখখানি হঠাৎ শান্ত হয়ে যায়। কয়েক মাস পর অবন্তীর এক অফিস কলিগের বিয়ে। অফিসের বাকিদের সাথে সেও সেই ফাংশন অ্যাটেন্ড করেছে। তবে অবন্তীর এত ভিড়ের মাঝে একটুও ভালো লাগছে না। অবন্তী একা বাইরে গিয়ে দাঁড়িয়ে থাকে। ঠিক তখনই অবন্তীর পিছন থেকে ওর অফিস কলিগ নবীন তার বন্ধুর সাথে কথায় মগ্ন হয়ে ওঠে। আরে আমি তো বিয়ে বাড়িতে এমনি এমনি আসি না রে, এসব খাবার দাবারের প্রতি আমার কোনো ইন্টারেস্ট নেই। আমি আসি শুধু ওই সুন্দরী মেয়েগুলোকে দেখতে। একমাত্র বিয়ে বাড়িতেই মনে হয় দুনিয়ার সমস্ত সুন্দরীদেরকে একসাথে দেখার সৌভাগ্য হয়। কি বলিস? ইস, সবগুলোকে যদি একদিন করে বিছানায় নিতে পারতাম
বরং শান্তি পেতাম রে। বিয়ে বাড়িতে আসা ছেলেটার মুখের কথা শুনে অবন্তের মুখে এক মিশ্র হাসি ফুটে উঠল। এবার ও বুঝল হয়তো ওর পরবর্তী শিকার খুঁজে পেয়ে গেছে ও।